থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাতে ৩ দিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আহত হয়েছে ১৩০ জন। বাস্তুচ্যুত হয়েছে ১,৭৫,০০০-এর বেশি মানুষ। থাইল্যান্ড সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে কম্বোডিয়া। সেই সাথে উপকূলে থাইল্যান্ড ৮টি জাহাজ মোতায়েন করেছে বলেও দাবি তাদের। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী। জনাব ডক্টর সাবের আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাই যে থাইল্যান্ড কম্বোডিয়া এই যে সংঘাত অহেতুক বলে মনে করেন কিনা আপনি? অহেতুকও বলা যাবে না, কারণ আমরা জানি যে ফ্রেঞ্চ কলোনি থাকার পরবর্তী অবস্থা থেকেই কিন্তু তাদের মধ্যে বিভিন্ন ধরনের টানপোড়েন, ডিসপিউট হয়েছে, সংঘর্ষ হয়েছে। 1962 সালে আমরা দেখেছি যে প্রেভিয়ার টেম্পলকে কেন্দ্র করে তাদের যে গোলযোগ শুরু হয়েছিল, সেটাও চলেছে। একটা সময় সেখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসও ইন্টারভেনশনের প্রয়োজন ছিল। যদিও সেই রায়টা কম্বোডিয়ার দিকে যায়, কিন্তু সেখানে তাও 4.62 স্কোয়ার কিলোমিটার মতো জায়গা কিন্তু একটা ডিসপিউটেড জায়গা ছিল। এর পরবর্তীতেও আমরা কিন্তু 2008 থেকে 11 পর্যন্ত আমরা দেখেছি যে সেখানে হামলা পাল্টা হামলার এই জায়গাগুলো ঘটেছে এবং অনেকেই কিন্তু হতাহত হয়েছেন সেই সময়। তা এই বর্ডার কেন্দ্রিক গোলযোগ একদম নতুন কিছু না, কিন্তু বিগত এক দশকে এই ধরনের সমস্যাগুলো খুব একটা চোখে পড়ে। এখন কথা হয়েছে যে হঠাৎ করে এই অবস্থা হলো কেন। এখানে যে বিষয়টা আমরা কিন্তু যেই দক্ষিণ পূর্ব এশিয়ার সেই জায়গাটায় আমরা কিন্তু দেখছি মালয়েশিয়াতেও আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে কিন্তু হাজার হাজার মানুষ কুয়ালালামপুরে মাঠে নেমেছে। এছাড়াও এই যে বর্ডার কেন্দ্রিক যে টেনশন কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে, সেটাও আমরা দেখছি যে সেখানে কম্বোডিয়ার কাছ থেকে কিন্তু প্রথম যে আক্রমণটা হয়েছে এবং থাইল্যান্ডও খুব জোরালো ভাবে তারা পাল্টা জবাব দিয়েছে। সেখানে তারা F-16 বিমান থেকে শুরু করে তারা ড্রোন ইউজ করেছে, অন্যান্য রকেট লঞ্চার ইউজ করেছে। এখন দুপক্ষই খুবই মুখোমুখি এবং আমরা যতটুকু জানি যে 32 থেকে 35 জনের মতো দুপক্ষে হতাহত হয়েছে এবং অনেকেই কিন্তু সেখানে আহত অবস্থায় রয়েছে। এবং দেখা যাচ্ছে আপনার আসলে কি মনে হয় এটি কি সীমান্ত বিরোধ নাকি এর বাইরেও অনেক কিছু? এই দুই দেশের মধ্যে কেউ কি উস্কানি দিচ্ছে বলে মনে করেন আপনি? এখানে যে বিষয়টা হয়েছে, একটা ফোনালাপ কে কেন্দ্র করে, ফোনালাপ লিগকে কেন্দ্র করে কিন্তু এই গোলযোগটা মূলত শুরু হয়। যেটা যে জাস্ট কয়েকদিন আগে যে যাকে রিজাইন করতে হলো, যে জনাব প্রধানমন্ত্রী পুনথাম এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সাথে একটা টেলিফোন ফোনালাপকে কেন্দ্র করেই কিন্তু, এবং সেটার ফাঁস থেকেই কিন্তু গোলযোগ শুরু হয়। এবং তাদের এই দুই ফ্যামিলির মধ্যে, দুই দেশের কিন্তু দীর্ঘদিনের একটা খুব ভালো সম্পর্ক। তা সেই জায়গা থেকে এখানে এই ফোনালাপকে কেন্দ্র করেই যে গোলযোগ শুরু হয়েছে, তার পরবর্তীতে দেখেছি কিন্তু হুনসেন এই সিদ্ধান্তটা নিয়েছেন। আবার এখানে অনেক বিশ্লেষক এই কথাটাও বলছেন যে কম্বোডিয়ার কিন্তু অর্থনৈতিক অবস্থা খুব ভালো একটা জায়গায় যাচ্ছে না। তাদের পর্যটন শিল্প এবং তাদের যে ক্যাসিনো ব্যবসা, সেই ক্ষেত্রে তারা বড় প্রতিদ্বন্দ্বী মনে করে থাইল্যান্ডকে। থাইল্যান্ডেরও আবার পর্যটন শিল্পকে কেন্দ্র করে কিছু সিদ্ধান্ত, সেটা অনেকেই মনে করছেন যে খুব বড় ধরনের একটা এফেক্ট পড়বে কম্বোডিয়ার। একে তো অর্থনৈতিক অবস্থা খারাপ, তারপরে সেই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তা একে কেন্দ্র করে হুনসেনও চাচ্ছেন যে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং এই অর্থনৈতিক যে অবস্থা রয়েছে তার থেকে কিছুটা পাশ কাটানোর জন্য এই ধরনের একটা আক্রমণের যে শুরু, সেটাও হতে পারে। এখানে আমরা যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে যদিও চায়না, জাপান, ইউএ বা ইউএস এর মতো রাষ্ট্রগুলোকে আমরা দেখছি যে তারা তাদের উষ্মা প্রকাশ করেছেন এবং সেখানে সিজফায়ারের কথা বলছেন, কিন্তু এখানে মূল যারা সবাই আশা করছেন যে আসিয়ানে যে মালয়েশিয়া এখন চেয়ার হিসেবে রয়েছে তাদের পদক্ষেপ। কিন্তু একই সাথে আমরা দেখেছি যে আনোয়ার ইব্রাহিম, তিনিও ওনার দেশে একটা চাপের মধ্যে রয়েছেন এবং উনি কিন্তু আমাদের হামলার কিছুক্ষণ পরে বলেছিলেন যে দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, তারা যুদ্ধবিরতিতে রাজি, তাদের কিছুটা সময় প্রয়োজন। কিন্তু সার্বিক যে পরিস্থিতি, সেটা কিন্তু মনে হচ্ছে না যে আনোয়ার ইব্রাহিমের যে স্টেটমেন্ট সেটার সাথে খুব একটা মিল রয়েছে। কারণ সিভিলিয়ান এলাকাগুলোতে আমরা আক্রমণ দেখছি এবং বিশেষ করে থাইল্যান্ড বলছে যে যদি আলোচনা হয় সেটা দ্বিপাক্ষিক আলোচনা হবে, সেখানে তৃতীয় কোনো দেশের নেগোসিয়েশনটাকে তারা ওয়েলকাম করছে, তারা মেনে নিচ্ছে না। আরেকটা বিষয় যে সবার মধ্যে কেন যুদ্ধের প্রবণতা, সহনশীলতা কমছে কেন, কি মনে হয় আপনার কাছে? এখানে আসলে বিষয়টা আমরা যেটা দেখছি যে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু
সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত বা টিকিয়ে রাখার জন্য যখন দেশের বিভিন্ন ভেতরগত সমস্যা সে সামাল দিতে পারে না, সে কিন্তু এই ধরনের একটা গোলযোগ তৈরি করে। এবং আমরা সেটা ইসরায়েলের ক্ষেত্রে নেতানিয়াহুর যে এরকম দেখেছি, সেটা পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু সেই জিনিসটা দেখা যায়। তা হুনসেনের এই পদক্ষেপটাকে এর চাইতে খুব বেশি বাড়তি কিছু মনে হচ্ছে না, কারণ এই ধরনের একটা গোলযোগ সেখানে খুব বেশি কম্বোডিয়ার এই অর্থনৈতিক অবস্থায় নতুন কিছু যোগ করবে বলে মনে হয় না। সেখানে হতাহতের সংখ্যাই বাড়বে এবং তাদের অর্থনীতি আরো পর্যদস্তই হবে। জি, জনাব সাবের আহমেদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।